বড়সড় আপডেট সামনে আসছে, যেখানে জানা যাচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সিআইএসএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে নিয়োগ করা হবে 2009 সালের ব্যাচের আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীকে। ইনি সেই নগেন্দ্র ত্রিপাঠী যিনি মমতা ব্যানার্জির সামনে দাঁড়িয়ে ওপেন বলেছিলেন যে ম্যাডাম খাকি উর্দিতে দাগ নেব না, আর তারপর তাকে রাজ্য থেকে প্রচুর হেনস্থার শিকার হতে হয়েছে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয় রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। শুরুতেই 2021-এর নন্দীগ্রামে একটা ছোট্ট ক্লিপ মমতা ম্যাডামের সাথে সরি ডোন্ট মাইন্ড মমতা ম্যাডামের সাথে সেই ভিডিও একবার প্রেজেন্ট করি। আমি নেব না ম্যাডাম, আমি এখানে পার্সোনালি ভিজিট করে গিয়েছিলাম, এখানে এমন কোনো প্রবলেম ছিল না, পরে হতে পারে এরা অ্যাসেম্বল হয়েছে ম্যাডাম, আমরা সরিয়ে দিয়েছি। আর আপনাকে একটু বিশ্বাস করাচ্ছি ম্যাডাম যে আমরা পিসফুলি এখানে। এই সেই ভিডিও যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাডাম ওপেন ভাবে বলছেন যে কোনো একটা ঝামেলা চলছে, কোনো একটা প্রবলেম হচ্ছে, এখানে ভোট নাকি লুট করা হচ্ছে। সেখানে আইপিএস নগেন্দ্র ত্রিপাঠী ছিলেন, সেখানে পুলিশের দায়িত্বে তিনি ছিলেন, সমস্ত নিয়োগ করা পুলিশের হেড হয়ে তিনি ছিলেন। তো তিনি বললেন যে ম্যাডাম খাকি উর্দি পরে এই সমস্ত দাগ আমরা নেব না, আমি তো নেবই না। ম্যাডাম গোটা 2021-এর ইলেকশন এই হুইল চেয়ারে করে কাটিয়ে দিলেন প্রচার করে করে। আর যেদিন ইলেকশনের রেজাল্ট বেরোলো তার পরের দিন দিদির কেমন যেন একটা পাটা ঠিক হয়ে গেল আর তিনি নর্মালি হাঁটতে লাগলেন। তো এই 2021-এর ইলেকশন আমরা কোনোদিন ভুলবো না। কিন্তু সব থেকে বড় ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই বুধবার দিন মুখ্য সচিব মনোজ পান্থকে, আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের কাছে একটা চিঠি আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারের সেক্রেটারি, যার নাম হচ্ছে সঞ্জীব কুমার, তিনি বলেছেন যে 2009 সালের ব্যাচের আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীর ডিটেলস এবং ডেপুটেশন জমা দিতে হবে। কারণ ইনি হচ্ছেন সেই আইপিএস অফিসার যাকে কেন্দ্র সিআইএসএফ এর ডিআইজি পদে নিয়োগ করতে চাইছেন। এটা বিরাট বড় প্রমোশন আপনারা বলতে পারেন। এবং শুধুমাত্র কি এই আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীর নাম ছিল না, আরো দুজনের নাম ছিল, যার মধ্যে একজন হচ্ছেন অবধেশ পাঠক আইপিএস এবং আরেকজন হচ্ছেন আইপিএস আন্নাপ্পাই। এনাদেরকে আবার কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ডিআইজি পদে নিয়োগ করার কথা রয়েছে। কিন্তু আমি যে আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীর কথা বলছি না আপনাদেরকে, ইনি প্রচন্ড চর্চিত। ইলেকশন জেতার পর মমতা ব্যানার্জির প্রথম টার্গেট হয়েছিলেন ইনি। তাকে প্রথমেই পোস্টিং দেওয়া হয় বীরভূমে। নামে ছিল যে প্রমোশন দেওয়া হলো, বাট কাজে প্রমোশন ঠিক ছিল না, কাজে বদলা নেওয়া ছিল। দিদির এটা বরাবরের অভ্যাস, বদলা নেওয়া। প্রত্যেকের কাছ থেকে মোটামুটি তিনি রিভেঞ্জটা ঠিক গুছিয়ে বুঝে নেন। সেরকমই বীরভূমে তাকে পোস্টিং দেওয়া হয় জেলার পুলিশ সুপার হিসেবে। অনুব্রত মন্ডলের তখন বিরাট দাপট, সে কি রমরমা বাজার 2021-এ। মমতা ব্যানার্জি জেতার পর তো খেলাই আলাদা। সেই অনুব্রত মন্ডলের সাথে এই আইপিএস অফিসারের নগেন্দ্র ত্রিপাঠীর একদম পড়তো না, বনিমানা হতো না, এটাও জানা গেছে। যেখানে বকটুই মামলা যখন ঘটে, বীরভূমের সব থেকে হাইলাইটেড এবং হেভি ওয়েটেড মামলা, সেই মামলাতেও পুলিশ সুপার হিসেবে ছিলেন এই আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী। তারপর তো অ্যারেস্ট করা হয় অনুব্রত মন্ডলকে এবং সেখান থেকে মমতা ব্যানার্জি ইন্টেনশনালি তাকে ওএসডি, পুলিশ ডিরেক্টরেটের ওএসডি পদে নিয়োগ করা হয়। এটাও ওয়ান টাইপ অফ প্রমোশনাল পদ। কেন বলছি আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাদেরকে জানাচ্ছি, যারা আইপিএস অফিসার হয়ে থাকেন না, তাদেরকে যখন এই ওএসডি পদ, মানে যেটাকে বলছে অফিসার অন স্পেশাল ডিউটি পদ, বা এই ধরুন এডিজি পদ, যেটা হচ্ছে ট্রাফিকের হেড হিসেবে যখন নিয়োগ করা হয় কোনো আইপিএস অফিসারকে, আর স্পেশালি এরকম টাইপের আইপিএস অফিসার যারা নেতাদের সাথে ডিল করতে জানে, কথা বলতে জানে, চোখে চোখ রেখে কথা বলতে জানে, তো তাদের জন্য এটা ডিমোশন হয়। তারা কাজ করতে চায়, তারা ডিল করতে চায়, তারা ক্রিমিনালদেরকে সাফ করতে চায়, কিন্তু তাদেরকে তখন ওই ট্রাফিকের হয়তো এডিজি পদে বসিয়ে দেওয়া হয় বা ওএসডি বানিয়ে বসিয়ে দেওয়া হয়। সেমটাই হয়েছে। কিন্তু এইবার কেন্দ্র সরকারের দিক থেকে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রমোশন পদ, যেটা হচ্ছে সিআইএসএফ এর ডিআইজি পদে নিযুক্ত করা হলো। সেটাও করা হলো 2026-এর ইলেকশনের আগে। আমার জানা নেই যে এইরকম একটা পদে নিয়োগ করে কিভাবে কেন্দ্র সরকার এই আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীর দিক থেকে কিছু করবেন, মানে আমাদের রাজ্যে পাঠিয়ে কিভাবে কাজ বের করবেন, বা আদৌ ইলেকশনের কোনো ডিউটিতে নাকি স্পেশাল ভাবে আমাদের রাজ্যে পাঠানো হবে কিনা সেটা আমার জানা নেই।
কিন্তু এটা বিরাট বড় ডেভেলপমেন্ট যে শেষ পর্যন্ত আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী, যিনি সত্যের সাথে কোনোদিনই আপোষ করেননি, তাকে শেষ পর্যন্ত তার যোগ্য সম্মানটুকু দেওয়া হলো। এটা তো থাকলো আমাদের রাজ্যের কথা, কিন্তু আপনারা জানেন বিশাল বড় ডেভেলপমেন্ট আমার সামনে এসছে, যেটা হচ্ছে যে আমাদের দেশের ইলেকশনে 21 মিলিয়ন ডলার খরচ করা হয়েছে ওয়াশিংটন থেকে, যেটা ভারতের ভোটারদেরকে প্রভাবিত করতে। এটা মারাত্মক ব্যাপার। এবং আপনারা মনে করে দেখুন, আমি জর্জ সোরসের কথা আপনাদের সামনে অনেকবার তুলেছি, আর আজকে কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি সেই কথাতেই শিলমোহর লাগলো। এটা রিসেন্টকার আপডেট, যেটা হচ্ছে সানডে অর্থাৎ আজকে 16/2/2025 এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন এলন মাস্ক। তিনি হচ্ছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির শীর্ষের এলন মাস্ক। তিনি বলছেন যে আমেরিকা এখন নিজের খরচ কমাচ্ছে। খরচ কমানোর জন্য তিনি যে সমস্ত খাতে অনুদান সম্বন্ধ যা কিছু অনুদান করতেন সেই সমস্ত বন্ধ করা হবে, বন্ধ করা হচ্ছে। তার মধ্যে বিশ্বের নানান দেশের প্রকল্পকেও বন্ধ করা হয়েছে এবং তালিকা দেওয়া রয়েছে। সেই তালিকার মধ্যে উল্লেখ রয়েছে যে ভারতীয় নির্বাচনে উৎসাহিত করতে, ভারতীয় নির্বাচন এবং ভারতীয় ভোটারদেরকে উৎসাহিত করতে 21 মিলিয়ন ডলার খরচ করা হয়েছিল আমেরিকার ওয়াশিংটন থেকে। মারাত্মক তথ্য সামনে এসেছে। 2012 সালের এমওইউ স্বাক্ষর সামনে এসেছে, যেটা ইউপিএ গভর্নমেন্টের টাইমে করা হয়েছিল, এবং তারপর থেকে বিজেপি টানা তোপ দাচ্ছেন কংগ্রেসের ওপর যে এটা কি। তার মানে অনেকেই যেটা ভেবেছিল যে আমাদের 2024 লোকসভা ইলেকশনে বিদেশি কোনো শক্তির হাত রয়েছে, কারোর প্রভাব রয়েছে, এটা তো সত্যি হতে দেখা যাচ্ছে। কারণ 2012 সালের ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে এমওইউ স্বাক্ষর করা হয়েছিল, যেটা দ্য ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অফ ইলেকট্রাল সিস্টেম। এই সংস্থার সাথে আবার যোগ রয়েছে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। এই ওপেন সোসাইটি ফাউন্ডেশন কার? এটার ফাউন্ডার হচ্ছেন জর্জ সোরস। তারপর থেকে মোটামুটি 2-4 মিলে গেছে, এবং তারপর থেকে জানা যাচ্ছে যে আচ্ছা, তার মানে 21 মিলিয়ন ডলার ওয়াশিংটন থেকে খরচ করা হয়েছে আমাদের ভারতের নির্বাচনে। তারপর আপনারা জানেন যে ইলিগাল মাইগ্রেন্টের একটা বিরাট বড় প্রবলেম তো চলছে। আজকে রাত্রিবেলাতে তৃতীয় নম্বর বিমান নামবে, যেখানে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে আমাদের ভারতে আনা হচ্ছে। সেকেন্ড অলরেডি নেমে গেছে গতকালকে। সেকেন্ড অলরেডি শনিবার দিন 11:30টার দিকে অমৃতসরের ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অলরেডি নেমে গেছে, যেখানে C-17 সামরিক বিমানে করে 116 জনকে আনা হয়েছে। এবং আমি যে আশঙ্কা করেছিলাম তাই, আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো ইজ্জতদার ভারতীয় মাথা লুকিয়ে আমেরিকাতে যাবে না, আর ঠিক তাই ঘটলো। 116 জনকে চেকিং করতে গিয়ে ধরা পড়লো 2 জন পাঞ্জাবি, যারা লুকিয়ে এবং মার্ডার করে সন্দীপ প্রদীপ, এই দুজন হচ্ছেন খুড়তুতো ভাই, এনারা মার্ডার করে এতদিন পর্যন্ত আমেরিকাতে পড়েছিলেন আর মোটামুটি একদম কনফার্ম ঠাই করে নিয়েছিলেন। আর যে মামলাতে মার্ডার করা হয়েছে, অর্থাৎ পাটিয়ালার রাজপুরায় এক খুনের অভিযুক্ত হচ্ছেন এনারা দুজন, সেই মামলায় কোনো বিহিত করা যাচ্ছিল না, কোনো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আর এনারা দুজন, প্রদীপ আর সন্দীপ, এনারা আমেরিকাতে মাথা গুঁজে পড়েছিলেন। কালকে রাত্রিবেলায় যখন C-17 সামরিক বিমান পাঞ্জাবের নামে, সেখানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের সিএম ভগবন্ত সিং মান এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং। সেখানেই চেকিং এর টাইমে ধরা পড়লেন এই দুজন এবং পাঞ্জাব পুলিশের দ্বারা কালকে অ্যারেস্ট করা হয়। আজকে 3 নম্বর বিমান নামবে, যেটা থার্ড টাইম আপনারা বলতে পারেন ইলিগাল ইমিগ্রেন্টদেরকে নিয়ে ভারতে, এবং তার মধ্যে থাকছেন 157 জন। যেটা আপনাদেরকে আমি এটাও বলেছিলাম যে এই যে কোমরে দড়ি, পায়ে দড়ি, হাতে দড়ি এসব বেঁধে যে আনা হচ্ছে, এটা আনা হচ্ছে পুরুষদেরকে, মহিলারা বাচ্চারা বাদ, যেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম। এবং কেন বাঁধা হচ্ছে সেটাও বুঝতে পারলেন। আর এটা ফ্যাক্ট তো, আমি তো দেখতে পাচ্ছি, ভুল তো কিছু না, এটা তো অন্যায়। এইরকম টাইপের ভয়ঙ্কর মার্ডার কেসের আসামি যদি প্লেনে করে আসে, তারা তো যাতে কোনোভাবে আমাকে ভারতে না নিয়ে যায়, তার জন্য যা খুশি তাই করতে পারে, হাইজ্যাক পর্যন্ত করে নিতে পারে তারা চাইলে, কারণ তারা ডেঞ্জারাস, তারা খুন করে গেছে আমেরিকাতে। তাহলে এরকম খুনি, মার্ডারার আর এরকম কত অভিযুক্তরা ভাবুন আমেরিকাতে মাথা গুঁজে পড়ে রয়েছে। ওখানে আমি ভুল তো কিছু দেখছি না। আমাদের কানুনের হাত থেকে বাঁচার জন্য তারা ওখানে পড়ে। যাই হোক, দেখি 3 নম্বর যে সামরিক বিমান নামতে চলেছে, আজকে রাত্রেই নামবে, সেখানেও 157 জন থাকছেন। কি ডেভেলপমেন্ট হয়, নেক্সট কি স্টেপ হয়, পুরোটার দিকে নজর থাকবে।
আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।